আসসালামু আলাইকুম আমার প্রিয় ভালোবাসার ভাই বোনেরা। আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ইসলামী ব্যাংকে যারা পরীক্ষা দিয়েছিলেন কাটমার্কটা আপনারা অনেকেই বলতেছেন যে 70-80 হয়ে যায়। আজকে কিছু কনফিউশন প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো যদি হয়ে আপনাদের 65-60-এর উপরে থাকে তাহলে ভাইভাতে যেতে পারবেন। এখানে 7-8টা প্রশ্ন কনফিউশন আছে। আশা করি আমি ব্যাখ্যা সহ দিয়ে দিব, নিচে দেওয়া থাকবে সাবটাইটেল সহ, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর এগুলো যদি আপনাদের হয়ে যায়, এগুলো হয়ে যদি আপনাদের 60 উপরে থাকে বা 65 থাকে, তাহলে আপনারা আশা রাখতে পারেন। আমি শিওর দিচ্ছি না, আশা রাখতে পারেন। চলুন প্রশ্নগুলো কী কী ছিল কনফিউশন, অনেকেই অনেক উত্তর দিয়ে আসছেন, ওই প্রশ্নগুলো দেখা যাক। নাম্বার 1 আসলে নির্বাচন বিধি অনুসারে প্রতিটি রাজনৈতিক দলে নারী সদস্য থাকতে হবে কত শতাংশ? 1 নম্বর প্রশ্ন এটা। নাম্বার 2 ছিল দহন শব্দের বিশেষণ, এটা নাম্বার 2। নাম্বার 3 11 সিন্দুর দুর্গের নির্মাতা। নাম্বার 4 বাংলাদেশের মূল রপ্তানি পণ্য রেডিমেড গার্মেন্টসের একক বৃহত্তম বাজার কোনটি? পরের প্রশ্ন হচ্ছে দেশের 14তম নির্বাচন কমিশনার সিইসি হিসেবে নিয়োগ পান কে? এটা নিয়ে অনেকেরই কনফিউশন, অনেকেই দুইটা দিয়ে আসছেন। পরে হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম গণভোট অনুষ্ঠিত হয় কবে? এই যে আরেকটা কনফিউশন প্রশ্ন। আরেকটা গণিত আসছিল, নিচে স্ক্রিনে দেওয়া আছে। এই গণিতটা অনেকেই 20 দিন দিয়ে আসতেছেন, কিন্তু এটা সঠিক উত্তরটা আমি বলে দিচ্ছি একটু পরে। 18.75 হবে, ব্যাখ্যা সহ দিয়ে দিব আশা করি। এরপরে হচ্ছে হিজরি সন কত দিনে যায়, বা হিজরি সনটা কত দিনে হয়, এটা নিয়ে কনফিউশন ছিল আপনাদের মাঝে। হচ্ছে আল মাহমুদের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? আর একটা হচ্ছে রিয়াদুস সালিহিন একটি কি? এখন এখান থেকে কয়েকটি প্রশ্ন বাতিল হতে পারে আপনাদের। কোন কোন প্রশ্ন বাতিল হবে? যেমন এখানে ছিল আল মাহমুদের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, আর একটা হচ্ছে যে রিয়াদুস সালিহিন, লাস্ট দুইটা কোয়েশ্চেন। আর একটা হচ্ছে দহন। এখন আমি চলে আসি প্রথম প্রশ্নটায়। আপনাদের প্রথম প্রশ্নটা ছিল নির্বাচন বিধি অনুসারে প্রতিটি রাজনৈতিক দলে নারী সদস্য কত থাকতে পারবে? ব্যাখ্যা সহ নিচে দেওয়া আছে, দেখেন। এটা হচ্ছে নির্বাচন বিধি অনুযায়ী বাংলাদেশে রাজনৈতিক দণ্ডগুলোর কমিটিতে 33% নারী সদস্য থাকা বাধ্যতামূলক। অর্থাৎ অনেকেই 15% দিয়ে আসছেন অথবা 20%, এগুলো কাটা যাবে, 33% শিওর। যা 2020 সালের মধ্যে বাস্তবায়ন করার কথা থাকলেও তা এখনও দলই পূরণ করতে পারেনি। এটি একটি গুরুত্বপূর্ণ বিধান যা রাজনৈতিক দলগুলোতে নারীর অংশগ্রহণ বৃদ্ধি এবং নেতৃত্ব পর্যায়ে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য প্রণীত হয়েছে। অর্থাৎ এটা 33% হবে, এটা শিওর, মনে রাখেন। নাম্বার 2 ছিল দহন শব্দের বিশেষণ কি? এখানে দহন শব্দের বিশেষণ হচ্ছে বাংলা একাডেমি থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে ধার্য এবং দহনীয় দুইটাই। এই প্রশ্নটা বাতিল হতে পারে। এখন মনে করেন এই প্রশ্নটা যদি বাতিল করে ইসলামী ব্যাংক, তাহলে আমাদের এখান থেকে 1 নাম্বার কমবে, প্লাস আর 25 কমে যাবে। এখন দেখেন যারা 70-এর উপরে ছিলেন, এটা যদি ওরা বাতিল করে তাহলে আপনাদের 70-এর নিচে চলে আসতেছে, 67-68-তে চলে আসবে। এরকম আরও একটা প্রশ্ন আছে, আমরা নিচে যাচ্ছি। দহন শব্দটা ব্যাখ্যার বিশ্লেষণটা হচ্ছে, একটু 1 মিনিট ওয়েট করুন, আমি দিচ্ছি। দহন শব্দটা আমরা পাচ্ছি হচ্ছে নিচে এই স্ক্রিনে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। দহন ধার্য দহনীয় বিশেষণ, দহনের উপযুক্ত দহনযোগ্য। উৎস হচ্ছে বাংলা একাডেমি অভিধান থেকে নেওয়া। অর্থাৎ দহন শব্দের অর্থ এখানে দুটাই হতে পারে। আর আমরা বিগত বিশেষ বা যে কোনো প্রশ্নে আমরা দেখেছি যেগুলো কনফিউশন থাকে, এই প্রশ্নগুলো বাতিল করে দেয় বিভিন্ন যারা পরীক্ষা নেয় আর কি। এখন এটা হচ্ছে ইসলামী ব্যাংকের যারা পরীক্ষা নিয়েছে তারা যদি প্রশ্নটা বাতিল করে দেয় তাহলে আমাদের প্রশ্নটা কাটা যাবে। আচ্ছা, এরপরের প্রশ্নটা হয়তো ছিল 11 সিন্ধু দুর্গের নির্মাতা। অনেকেই মুসাকা দিয়েছেন। 11 সিন্ধু দুর্গের নির্মাতা মুসাকা না, ব্যাখ্যা সহ নিচে দেওয়া আছে, এটা ইশাকা হবে শিওর। 11 সিন্ধু দুর্গের নির্মাতা হিসেবে বিভিন্ন মত প্রচলিত আছে, তবে ইশাকা ছিলেন এই দুর্গটির সবচেয়ে পরিচিত দখলদার এবং এটিকে তার শক্ত ঘাঁটিতে পরিণত করেছিলেন। ঐতিহাসিকদের মতে দুর্গটি প্রথমে বেবুদ রাজার ছিল, অর্থাৎ এটা প্রথমে বেবুদ রাজার অধীনে ছিল। এরপরে হচ্ছে ইশাকা তাকে পরাজিত করে দুর্গটি দখল করেন। অন্য মত অনুসারে রাজা আজাহাবা বা রাজা গৌরেরও এই দুর্গ নির্মাণের সাথে জড়িত থাকার কথা বলা হয়। কিন্তু এখানে প্রশ্ন টোটালি দেওয়া আছে, এখানে বেজু দ্বারা নাই। এই যে কি নামটা ছিল এখানে দেখুন, বেবুদ রাজা আর কেসে আজাহাবা রাজা। যেহেতু ওই দুটো অপশনে নাই, অবশ্যই এটা ইসাকা হবে, মুসাকা হবে না। আচ্ছা, এরপরে প্রশ্ন ছিল বাংলাদেশের মূল রপ্তানি পণ্য রেডিমেড গার্মেন্টসের বৃহত্তম বাজার। এখানে আপনারা অনেকেই দিয়েছেন যুক্তরাজ্য, কিন্তু এটা যুক্তরাষ্ট্রই হবে। বাংলাদেশের তৈরি পোশাকের একক বৃহত্তম বাজার হলো যুক্তরাষ্ট্র। এটি একক দেশ হিসেবে তৈরি পোশাক রপ্তানি সবচেয়ে বড় বাজার, যদিও ইউরোপীয় ইউনিয়ন এটির ব্লক হিসেবে এর চেয়ে বড় বাজার। যুক্তরাষ্ট্রের একটু ব্লক হিসেবে কাজ করে হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়নকে আমরা সরাসরি বাজার বলতে পারবো না, যুক্তরাজ্যের এখানে কোনো কোয়েশ্চেনই আসে না, এটা বাদ যাবে, যুক্তরাষ্ট্র হবে শিওর।
আচ্ছা, পরে হচ্ছে দেশের 14তম প্রধান নির্বাচন কমিশনার সিস হিসেবে নিয়োগ পান কে? উত্তরে দেওয়া হচ্ছে ডক্টর খলিলুর রহমান। আপনারা যারা ডক্টর খলিলুর রহমান দিয়ে আসছেন এটা কাটার দেখাতে দেওয়া আছে কি দেখেন, জনাব এম নাসির উদ্দিন 2024 সালের 21 নভেম্বর তারিখে বাংলাদেশের 14তম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ লাভ করে। অর্থাৎ এটার উত্তর হবে এম নাসির উদ্দিন। পরের প্রশ্ন ছিল বাংলাদেশের সর্বপ্রথম গণভোট অনুষ্ঠিত হয় কবে? দেখেন আমি ব্যাখ্যাটা পড়তেছি, ব্যাখ্যাটা পড়েন আপনারাও। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সময়ে মোট 3বার গণভোট অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে 2টি ছিল প্রশাসনিক গণভোট এবং একটি সাংবিধানিক গণভোট ছিল। 1977 সালের 22 এপ্রিল গণভোটের ঘোষণা দেন জিয়াউর রহমান। সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত চলা গণভোট। অর্থাৎ 1977 সালের 22 এপ্রিল জিয়াউর রহমানের ঘোষণা এটা হচ্ছে। অনেকেই 22 মার্চ বা 22 মে দিয়ে আসছেন। আচ্ছা, পরেরটা আমরা পড়ি। 1985 সালের 21শে মার্চ দ্বিতীয় গণভোট, অর্থাৎ দ্বিতীয় গণভোট অনুষ্ঠিত হয়েছিল, সেটা হচ্ছে 1981 সালের 21শে মার্চ। তৎকালীন রাষ্ট্রপতি ও প্রধান সামরিক আইন প্রশাসক হুসেইন মোহাম্মদ এরশাদের নীতি ও কর্মসূচির বৈধতা যাচাইয়ের জন্য ভোটাররা হা বা না বাক্সে ভোট দেন। আস্থা থাকলে জেনারেশন এরশাদের ছবি সহ হা বাক্সে এবং আস্থা না থাকলে না বাক্সে ভোট দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছিল। গণ আন্দোলনের মুখে 1990 সালের 6 ডিসেম্বর পদত্যাগ করেন এরশাদ। এরপর পঞ্চম সংসদ নির্বাচনে বিজয়ী হয় বিএনপি। 16 বছরের রাষ্ট্রপতি শাসিত শাসন থেকে প্রধানমন্ত্রী শাসিত সংসদীয় পদ্ধতি প্রতিষ্ঠার জন্য 1991 সালের 6 আগস্ট সংসদে বিল পাশ হয়। অর্থাৎ জিয়াউর রহমানের অধীনে প্রথম গণভোটটা অনুষ্ঠিত হয়েছিল 22 এপ্রিল 1977। এটাই কারেক্ট। এরপরে ছিল হিজরি সন কত দিনে? অনেকেই 365, 360 দিয়ে আসছেন। সঠিক উত্তর এখানে 360 দেওয়া, কিন্তু হিজরি সনটা 354 দিনে। যারা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সমাধান করেছেন তারা হয়তো জানেন। 354 কারেক্ট হবে। এরপর হচ্ছে আল মাহমুদের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? এখানে উত্তর দুইটা, উপমহাদেশ কাবিলের বুন দুইটাই। উপমহাদেশ কাবিলের বুন দুইটাই কেমনে আপনারা দেখেন, আমি একটু এটা রিসার্চ করে আপনাদেরকে বলতেছি। আপনাদের শেষে দেওয়া আছে, এই যে স্ক্রিনে বেশি উঠছে, এটা একটু দেখেন আপনারা স্ক্রিনে কি লেখা আছে। এই যে আল মাহমুদের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসের তালিকায় উপমহাদেশ এবং কাবিলের বুন উপন্যাস দুটি বিশেষভাবে উল্লেখযোগ্য। উপমহাদেশ 1993 সালে মুক্তিযুদ্ধের পটভূমিকায় রচিত, যুদ্ধের ভয়াবহতা। দ্বিতীয় কাবিলের বুন প্রকাশকাল 1993। এই উপন্যাসটি মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত। কোশ্চেন ইজ, এখন হচ্ছে তাহলে কোনটা কারেক্ট হবে? আমি বলছি প্রশ্ন বাতিল হতে পারে। এই যে দহন আর এই যে আল মাহমুদের এই প্রশ্ন দুইটা বাতিল হতে পারে। যদি দুইটা প্রশ্ন বাতিল হয়ে যায় তাহলে আমাদের এখানে কাটা যাচ্ছে 2.5 নম্বর। 2.5 নম্বর, আমরা অনেক নিচে আসবো। এইটা 65 নিচেও কাটমার্ক চলে আসবে। 60-এর উপরে যারা থাকবে তারাও ভাইভাতে যাওয়ার একটা প্রিপারেশন আশা রাখতে পারেন। আচ্ছা, এটা ছিল। আর হ্যাঁ, এই কয়েকটা প্রশ্নের কনফিউশন ছিল। হ্যাঁ, আপনারা আশা করি এই ভিডিওটা পুরোটা দেখেছেন, এবং যদি এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে ইসলামী ব্যাংকের পরীক্ষা নিয়ে, আপনারা কমেন্টস বক্সে জানাবেন। আমি একটু বিশ্লেষণ করে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এখন যেটা আলোচিত হচ্ছে গ্রুপে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে রেজাল্ট কবে দিবে। আপনাদের ক্যাশ আর অফিসার, ট্রেনিং অফিসারের রেজাল্ট নিয়ে আপনারা খুবই চিন্তিত আছেন। এটা নিয়ে আমি আরেকটা ভিডিও আপলোড করবো, আশা করি ওই ভিডিওটাও দেখবেন। হ্যাঁ, আপনাদের যারা ভিডিওটা একটু পরে যায় আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনটা চাপ দিয়ে রাখবেন, পরবর্তীতে যেন ভিডিও দিলেই আপনারা সাথে সাথে ভিডিওটা দেখতে পারেন।